চার্লস ইকুয়েশন থেকে যেটা আমরা পেলাম সেটা আমরা কি পেলাম? চার্লস ইকুয়েশন থেকে v1/t1 ইকুয়ালস টু v2/t2, এটাই তো পেলাম। v1/t1 ইকুয়ালস টু v2/t2 ফর কনস্ট্যান্ট প্রেশার। এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি, ডাইরেক্ট রিলেশন এদের মধ্যে, দিজ আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হওয়ার ফলে আমরা কি বলবো, যে টেম্পারেচার যদি ডবল করে দিই তাহলে ভলিউমও ডবল হয়ে যাবে, আর টেম্পারেচার যদি হাফ করে দিই তাহলে ভলিউমটা হাফই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো গ্রাফিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই চার্লস লকে, তাহলে কীরকম দাঁড়ায়? তাহলে এই দিকটা এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে আমরা এক্স ড্যাশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো যখন টেম্পারেচার -273°C, যখন টেম্পারেচার -273°C, তখন কত? ভলিউম জিরো। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাবসলিউট জিরো। এবং অ্যাবসলিউট জিরোটা আমি কি বলেছিলাম, মলিকুলার মোশন সিজ হয়ে যায় এবং ভলিউম জিরো হয়ে যায়। এবং এটা থিওরিটিক্যালি অ্যাটেন্ড করা পসিবল, প্র্যাকটিক্যালি এটা অ্যাটেন্ড করা পসিবল নয়। ঠিক আছে? থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি অ্যাটেন্ড করা পসিবল নয়। তাহলে যত দেখো আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, যত এদিকে যাচ্ছে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, তত দেখো ভলিউমও আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে? তাহলে টেম্পারেচার ভলিউম গ্রাফ, এটা হচ্ছে কনসাইজ কেমিস্ট্রিতে যে গ্রাফটা আছে। আর দালালের গ্রাফটাও আমি এঁকে দেখাচ্ছি সবাইকে। দালালের গ্রাফটা একটু সিম্পল আছে, তো সেটাও তোমরা চাইলে আঁকতে পারো। ঠিক আছে? আচ্ছা, এইখানে কিন্তু থিওরি পার্ট যদি দেখো তুমি, ভাবলে খুব আশ্চর্য হবে যে দালালে এক পেজ নাম্বার 118, একটাই পেজ, চার্লস ল, খতম। কিন্তু কোয়েশ্চেন কিন্তু প্রচুর আছে, তো তাই জন্য কনসাইজ থেকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? আমি যত ডিটেলড এক্সপ্লেনেশন দিয়েছি সব বেসড অন কনসাইজ কেমিস্ট্রি। আচ্ছা, এটা এদিকে এক্স ড্যাশ, ঠিক আছে, এদিকে হচ্ছে এক্স, এদিকে ওয়াই, এদিকে ধরো দিলাম ওয়াই ড্যাশ। ঠিক আছে? তো এইখানে দালালে দেখিয়েছে এখানে -273 কেলভিন, কেলভিন বলছি, -273°C। এখান থেকে ভলিউম জিরো, এটা হচ্ছে জিরো। তো এখানে ভলিউম জিরো, আস্তে 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 এটা বাড়ছে। ঠিক আছে? এইদিকে ও দেখিয়েছে, জাস্ট এইভাবে দেখিয়ে দিয়েছে, আর কিছু দেয়নি। এদিকে দিয়েছে ভলিউম ইন সিসি, আর এদিকে দিয়েছে টেম্পারেচার ইন ডিগ্রি°C। আচ্ছা, ইউনিটটা মেনশন করা খুব ইম্পর্টেন্ট। আর এখানেও দিয়ে দিয়েছে জাস্ট এটা 273 cc। ঠিক আছে? এই পয়েন্টটা 273, মানে বাড়তে বাড়তে ভলিউমটা জিরো থেকে কোথায় পৌঁছালো, জিরো থেকে ভলিউমটা বাড়তে বাড়তে 273 cc-তে পৌঁছালো। আর যখন টেম্পারেচার ছিল -273°C, তখন ভলিউম কত ছিল? ভলিউম ছিল 0 cc। একই গ্রাফ, দুটো একই গ্রাফ। তো এই রিপ্রেজেন্টেশনটা অনেক বেটার, এই রিপ্রেজেন্টেশনটা এটা অনেক বেটার রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটা গ্রাফ আসি, যেটা হচ্ছে গ্রাফ শোয়িং আইসোবার। ঠিক আছে? আইসোবার কি? আইসোবার হচ্ছে যেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম, সেই আইসোবারের কথা বলছি না, আমরা জাস্ট একটা কনস্ট্যান্ট প্রেশার বলতে চাইছি। ঠিক আছে? মানে ভলিউম টেম্পারেচার গ্রাফ, বা যদি আমরা একটা বলি গ্রাফ শোয়িং ভলিউম টেম্পারেচার উইথ রেসপেক্ট টু আইসোবার, সেইটা আমরা কিভাবে শো করবো দেখাই। আচ্ছা চলো এই গ্রাফটাই আমরা এক্সপ্লেন করি। এটা হচ্ছে গ্রাফ অফ আইসোবার। ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফ অফ আইসোবার্স। তো দেখো আইসোবারের গ্রাফটা এখানে আমাকে বলছে যে একটা কনস্ট্যান্ট প্রেশার। এবার ধরো বিভিন্ন গ্যাস আমি নিয়েছি, ধরো এখানে একটা গ্যাস 1 নিয়েছি, এখানে গ্যাস 2 নিয়েছি, এখানে গ্যাস 3 নিয়েছি। ঠিক আছে? গ্যাস 1 এর প্রেশার ধরো P3, গ্যাস 2 এর প্রেশার ধরো P2, আর গ্যাস 3 এর প্রেশার ধরো P1। তাহলে গ্যাস 3 এর ক্ষেত্রে দেখা গেছে P1 প্রেশারে ও এরকম একটা গ্রাফ বানিয়েছিল টেম্পারেচার ভলিউম। ওই গ্রাফটাকে যদি আমরা এক্সটেন্ড করি পেছনে, তাহলে দেখবো ওর ভলিউম জিরো কোথায় হচ্ছে, -273°C হচ্ছে। P2-র যে টেম্পারেচার ভলিউম গ্রাফ, সেটাকেও যদি আমি পেছন দিকে এক্সটেন্ড করি, দেখবো ও কখন জিরোতে মিট করছে, মানে ওর ভলিউম জিরো কখন হয়ে যাচ্ছে, যখন ওর টেম্পারেচার -273-তে এসে মিট করছে। আবার এইটাকেও আমরা যদি এক্সটেন্ড করি, আমরা দেখতে পাবো ওর ভলিউম জিরো কখন হচ্ছে, যখন ওর টেম্পারেচার -273-তে এসে মিট করছে। তো এটা থেকেও আমরা বলতে পারি যে হ্যাঁ, অ্যাবসলিউট জিরো হচ্ছে 0 কেলভিন অথবা -273°C। এবং যে কোনো গ্যাস যদি একটা কনস্ট্যান্ট প্রেসারে আমরা তার একটা টেম্পারেচার ভলিউম গ্রাফ প্লট করি, তার জিরো ভলিউম পয়েন্টটা কোথায় হবে? অলওয়েজ -273°C হবে। এটা বারবার রিপিট করে শোনো যে কথাটা বললাম। ঠিক আছে? আচ্ছা, এইবার শুরু করা যাক তাহলে গ্যাস ইকুয়েশন। ঠিক আছে? গ্যাস ইকুয়েশন, যেখানে আমরা পিভিটি রিলেশনশিপটা শিখবো, মানে প্রেসার ভলিউম টেম্পারেচার রিলেশনশিপটা আমরা গ্যাস ইকুয়েশন থেকে শিখতে পারি। ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এতদিন পর্যন্ত কি শিখেছিলাম? বয়েলস লর ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, চার্লস লর ক্ষেত্রে কি শিখেছিলাম? প্রেসার কনস্ট্যান্ট ছিল। এবার যদি আমি প্রেসার টেম্পারেচার দুটোই একসাথে ভ্যারি করাই, when both pressure and temperature are being varied, then how is ভলিউম চেঞ্জিং? ঠিক আছে? এবার আমরা সেইটা শিখবো। তাহলে এখানে মেন কনসেপ্টটা হচ্ছে কি, আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে ফর
a fixed mass of dry gas both pressure and temperature are varied and the effect on volume is analyzed. বোঝা গেল? তাহলে পিভিটি রিলেশনশিপ বা গ্যাস ইকুয়েশন দিয়ে আমরা কি অ্যানালাইজ করি? তাহলে চলো এবার গ্যাস ইকুয়েশনের ডেরিভেশনটা শিখি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, ডেরিভেশন অফ গ্যাস ইকুয়েশন, ডেরিভেশন অফ গ্যাস ইকুয়েশন, ঠিক আছে? তাহলে দেখো, ফ্রম বয়েলস ল আমরা কি শিখেছিলাম? যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার কি হয়ে যায়? ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, তাই তো? ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার ফর আ ফিক্সড মাস অফ আ ড্রাই গ্যাস। এটা আমরা শিখেছিলাম, ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার ফর আ ফিক্সড মাস অফ আ ড্রাই গ্যাস, এটা আমরা শিখেছিলাম। তাহলে আমরা কি বলতে পারি? দেয়ারফর ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ক্লিয়ার? এখানে কি কনস্ট্যান্ট? টেম্পারেচার কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাকে আমরা 1 নম্বর দিলাম। সেমভাবে চার্লস লতে আমরা কি শিখেছিলাম? ফ্রম চার্লস ল আমরা শিখেছি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তার মানে এখানে আমরা কি বলতে পারি? ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি বলতে পারি। এখানে কি কনস্ট্যান্ট? প্রেশার কনস্ট্যান্ট, এটাকে আমরা নাম্বার 2 দিলাম। এবার যদি আমরা 1 আর 2 কে কম্বাইন করে দিই, ঠিক আছে? দেয়ারফর ফ্রম 1 and 2 we get V is directly proportional, T উপরে আর P নিচে, T by P। ক্লিয়ার? তাহলে এবার যদি এই প্রপোর্শনালিটি চিহ্নটাকে হাটিয়ে দিই, তাহলে একটা কি আসবে? এটা কনস্ট্যান্ট আসবে। দেয়ারফর V is equals to T by P into K। ডাইরেক্টলি প্রপোর্শনাল চিহ্ন হাঁটালে সঙ্গে সঙ্গে কে আসে? কনস্ট্যান্ট। এবার K is equal to কনস্ট্যান্ট। এবার কেটাকে খুঁজি আমরা, তাহলে K ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? এখানে পিটা উপরে চলে যাবে, টিটা নিচে চলে আসবে, পিভি বাই টি। কে ইকুয়ালস টু পিভি বাই টি। আর মাইন্ড ইট, এখানে আমি সব টেম্পারেচার কিন্তু ক্যাপিটাল টি লিখেছি, মানে সব টেম্পারেচার কোন স্কেলে আছে? অ্যাবসলিউট স্কেল অথবা কেলভিন স্কেল, ঠিক আছে? এবার চলো তাহলে এখান থেকে আসি আমরা। লেট ইনিশিয়াল temperature equals to T1, initial volume equals to V1, initial pressure equals to P1। তাহলে এই কন্ডিশনের জন্য K ইকুয়ালস টু কত হয়ে যাবে? P1 V1 বাই T1, তাই তো? সেমভাবে এবার চলো ফাইনালের জন্য দেখি কি হবে। সেমভাবে ফাইনালের জন্য ধরো ফাইনাল টেম্পারেচার ইকুয়ালস টু T2, ফাইনাল ভলিউম ইকুয়ালস টু V2 আর ফাইনাল প্রেশার ইকুয়ালস টু P2। তাহলে এর জন্য কেটা কি হয়ে যাবে? এর জন্য কি হয়ে যাবে? P2 V2 বাই T2। এবার কে ইকুয়ালস টু কে, কনস্ট্যান্ট তো সবসময় কনস্ট্যান্টই থাকবে। তাহলে এইখানে আগের কেটা থেকে আমরা কি পেয়েছিলাম? P1 V1 বাই T1, আর পরের কেটা থেকে কি পেলাম? ইকুয়ালস টু P2 V2 বাই T2। This is the mathematical formula of gas equation। এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বোঝা গেল? এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফর্মুলা অফ গ্যাস ইকুয়েশন। এটা দিয়ে আমরা কি ক্যালকুলেট করি? ক্যালকুলেটিং
for calculating change in volume of a gas fixed mass আর ড্রাই হতে হবে for both temperature and pressure variation. ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হলো গ্যাস ইকুয়েশন? এইবার আসি হচ্ছে আমরা এসটিপিতে, ঠিক আছে? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে প্রশ্ন আছে, why is এসটিপি রিকোয়ার্ড? যে এসটিপির আমার কি দরকার, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারের দরকারটা কি, তাই না? জানতেই চাইতে পারে। তো সেই দরকারটা বোঝার জন্য আমাকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে ভলিউম অফ আ গ্যাস চেঞ্জেস রিমার্কেবলি উইথ চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মানে খুব কম টেম্পারেচারে চেঞ্জ করলেও অনেকখানি ভলিউমে পরিবর্তন হয়ে যায় গ্যাসের, আবার খুব কম প্রেশারে চেঞ্জ করলেও গ্যাসের ভলিউমে অনেকখানি চেঞ্জ চলে আসে। বোঝা গেল কি বললাম? তার মানে আমি বললাম একটা গ্যাসের ভলিউম এক্স সেন্টিমিটার কিউব, এটা বলাটা পুরো ভুল। দিস স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট আনটিল অ্যান্ড আনলেস আই মেনশন যে কোন টেম্পারেচার এবং কোন প্রেশারে এই ভলিউমটা অকুপাই করছে। মানে আমি পাতি কথা বলে দিলাম একটা গ্যাস এক্সের ভলিউম হচ্ছে, একটা গ্যাসের ভলিউম হচ্ছে এক্স সেন্টিমিটার কিউব। এই স্টেটমেন্টটা ভুল। কেন? কারণ এখানে এক্স সেন্টিমিটার কিউব যে ভলিউম, সেটা আমি তখনই বলতে পারবো যদি আমি তার সাথে বলতে পারি যে হ্যাঁ এই ভলিউমটা এত টেম্পারেচার এবং এত প্রেশারে আছে। তারপর আরেকটা বললাম, আরেকটা গ্যাসের ভলিউম ওয়াই সেন্টিমিটার কিউব। তো ওয়াই সেন্টিমিটার কিউব হচ্ছে মানে কি, তার সাথে সাথে তার টেম্পারেচার প্রেশারও চেঞ্জ হয়েছে, তার ভলিউম চেঞ্জ হচ্ছে মানে কি তার টেম্পারেচার প্রেশারের মধ্যেও একটা অনেক বড় চেঞ্জ এসছে। তো তার মানে যে কোনো গ্যাসের ভলিউম বলার জন্যে আমাকে তার টেম্পারেচার প্রেশার ভ্যালু মেনশন করাটা নেসেসারি হয়ে ওঠে। তো এর জন্য আমরা কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু চুজ করেছি যে আমি যাতে শর্টে বলে দিতে পারি যে দ্য গ্যাস ইজ অ্যাট এসটিপি। আ গ্যাস having volume 22 centimeter cube at STP. What does this mean? This means the gas has a volume of 22 centimeter cube at STP, যার মানে at 273 Kelvin অথবা 0 ডিগ্রি সেলসিয়াস and 760 mm of Hg অথবা 1 atmosphere। লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে gas occupies 22 centimeter cube at STP means gas occupies a volume of 22 centimeter cube at 0 degree Celsius or 273 Kelvin temperature and 760 mm of Hg or 1 atmospheric pressure। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ভ্যালু কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে, এখান থেকেই বলে দিতে পারছি, 0 ডিগ্রি সেলসিয়াস উইচ ইজ ইকুয়ালস টু 273 কেলভিন। আর স্ট্যান্ডার্ড প্রেশারের অনেকগুলোভাবেই আমরা রিপ্রেজেন্ট করতে পারি, 760 mm অফ Hg অর কে সেন্টিমিটার নেব, মানে 76 সেন্টিমিটার অফ Hg অর 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। আমার অঙ্কে যদি এসটিপি বলা থাকে আমি যে কোনো ভ্যালু ধরেই করতে পারি। আমি সবসময় 273 ধরি আর 1 ATM ধরি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হয়। ঠিক আছে, 76, 760 এসব ধরতে পারো, তোমার ইচ্ছা। যদি অঙ্কে অন্য ভ্যালুগুলো এরকম 76, 760 এইসবের মানে মিলিমিটার সেন্টিমিটারে বলা থাকে, তাহলে এসটিপির ভ্যালুগুলো তোমাকে এটা ধরতে হবে। মানে তোমাকে একটা ভ্যালু দেওয়া থাকবে আর একটা ভ্যালু আননোন থাকবে এসটিপিতে। ঠিক আছে, এসটিপি ভ্যালুটা ধরো বলেনি, অন্য কোনো একটা ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, অঙ্ক করানোর সময় দেখাবো, তো তখন সেই হিসেবে তোমাকে এখানে ভ্যালুগুলো অ্যাজিউম করতে হবে। বোঝা গেল এসটিপি কেন দরকার? কারণ এসটিপির দরকার হচ্ছে স্মল চেঞ্জ ইন temperature and pressure cause large change in volume। বুঝা গেল? cause large change in volume। আচ্ছা, এইবার আসি হচ্ছে লাস্ট টপিক, যেটা আমাদের গ্যাস লতে খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে এফেক্ট অফ ময়েশ্চার অন প্রেশার। ঠিক আছে, এতক্ষণ ধরে আমি বলে আসছিলাম যে ড্রাই গ্যাস ফিক্সড মাস অফ আ ড্রাই গ্যাস। কি বলে আসছিলাম? ফিক্সড মাস অফ আ
ড্রাই গ্যাস বলে আসছিলাম তো, ফিক্সড মাস অফ আ ড্রাই গ্যাস। তো যদি ময়েস্ট গ্যাস হয়ে যায় তখন কি হবে? ময়েস্ট গ্যাস হয়ে গেলে তখন কি হবে? দেখো, ময়েস্ট গ্যাস মানে কি? গ্যাসের সাথে ওয়াটার মলিকিউল জড়িয়ে আছে, তাই তো? ময়েস্ট গ্যাস মানে গ্যাসের সাথে যেখানে ওয়াটার মলিকিউল আছে। তো দেখো, একটা ড্রাই গ্যাসের যা মাস হবে, একটা ময়েস্ট গ্যাসের মাস সবসময় তার থেকে বেশি হবে। তার কারণ কি? ড্রাই গ্যাসের মধ্যে ধরো আমি নাইট্রোজেনের কথা কনসিডার করি, সাপোজ আমি নাইট্রোজেন বা হাইড্রোজেনের কথা কনসিডার করছি, ঠিক আছে? তো অথবা ধরো ক্লোরিনের কথা কনসিডার করছি। তো এই গ্যাসগুলো যদি একদম পিওর হয় এবং ড্রাই হয়, তাহলে এদের যা মাস হবে, এই গ্যাসগুলো যদি জলে ভিজে যায় বা এই গ্যাসের সাথে যদি আমি ওয়াটার ভেপার মলিকিউলসকে দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এদের মাসটা বেড়ে যাবে। কারণ এই গ্যাসটা তখন আর শুধু নাইট্রোজেন বা শুধু হাইড্রোজেন বা শুধু ক্লোরিন নেই, ইট অলসো কনসিস্ট অফ ওয়াটার মলিকিউলস অ্যালং উইথ ইট। তো যদি মাস একটা সাবস্টেন্সের বেড়ে যায়, তাহলে ওই সাবস্টেন্সটা কি বেশি প্রেশার এক্সার্ট করবে না তখন? হ্যাঁ কি না? একটা 10 কেজি যতটা প্রেশার এক্সার্ট করবে, একটা 20 কেজি তার থেকে ডবল প্রেশার এক্সার্ট করবে। আচ্ছা, তাহলে দেখো, যদি একটা ড্রাই গ্যাসকে জলের উপর কালেক্ট করি, তখন ওটা ময়েস্ট হয়ে যাবে। ইট অলসো কন্টেন্স ওয়াটার ভেপার, তো অবভিয়াসলি ইটস মাস ইনক্রিজেস, হ্যাঁ কি না? মাস বেড়ে যাবে। তো এইবার তাহলে দেখো, প্রেশার এক্সার্টেড বাই ময়েস্ট গ্যাস ইজ মোর দ্যান প্রেশার এক্সার্টেড বাই দ্য ড্রাই গ্যাস, ঠিক আছে? তাহলে দেখো, এই যে প্রেশার এক্সার্টেড বেড়ে গেল, তাহলে দেখো ময়েশ্চার হলে প্রেশারটা বাড়বে। তখন কি? গ্যাসের পুরো ভলিউমের মধ্যেও চেঞ্জ আসবে, কারণ আমরা কি শিখেছি? প্রেশার বাড়লে ভলিউম অফ আ গ্যাস কমতে থাকে, তাই না? প্রেশার বাড়লে ভলিউম অফ আ গ্যাস কমতে থাকে। তাহলে এই কেসে কি হবে দেখা যাক। তাহলে দেখো, এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে টোটাল প্রেশার এক্সার্টেড বাই ময়েস্ট গ্যাসটা কত হচ্ছে? পার্শিয়াল প্রেশার অফ ড্রাই গ্যাস প্লাস প্লাস প্রেশার অফ দ্য ওয়াটার ভেপার মলিকিউলস। তাহলে প্রেশার অফ ওয়াটার ভেপারের কি নাম দেওয়া হয়? একটা টার্ম আছে, হ্যাঁ, সেটাকেই বলা হয় অ্যাকুয়াস টেনশন। দেখবে কিছু কিছু অঙ্কে বলা থাকবে অ্যাকুয়াস টেনশন ইজ এত। তো তার মানে দেখো, অঙ্ক করার সময় আমরা কি দিয়ে করব? আমরা সবসময় ড্রাই গ্যাস দিয়ে করব। তো আমার টোটাল প্রেশারটা কি হচ্ছে? ড্রাই গ্যাস প্লাস ওয়াটার ভেপার। তাহলে ড্রাই গ্যাসের প্রেশারটা কত হবে? টোটাল প্রেশারের থেকে অ্যাকুয়াস টেনশন বাদ দিয়ে দেবো, এই যে টোটাল প্রেশার মাইনাস অ্যাকুয়াস টেনশন। তো দেখবে কিছু অঙ্কে বলা থাকবে এরকম যে ময়েস্ট গ্যাস আছে এবং অ্যাকুয়াস টেনশন এত, ময়েস্ট গ্যাসের প্রেশার হচ্ছে এক্স, অ্যাকুয়াস টেনশনের প্রেশার হচ্ছে ওয়াই। তাহলে ড্রাই গ্যাসের প্রেশার কত হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই। সেই হিসাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কনসেপ্ট অফ ময়েস্ট গ্যাস অ্যান্ড ইটস এফেক্ট অন প্রেশার, বুঝা গেল? আচ্ছা, এইটার পরের ভিডিওটায় আমি প্রতিটা টাইপের অঙ্ক এক্সপ্লেন করব, যেটা আমাদের চার্লস লর অঙ্ক এবং গ্যাস লর অঙ্ক, আর এটা হচ্ছে থিওরি। তা দিস 2 ভিডিওস তোমরা খুব ভালো করে দেখবে এবং এই ছবিগুলো আমি পাঠিয়ে দেবো সবকটা গ্রুপে, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে ভালোভাবে পুরো ব্যাপারটা থিওরিটা পড়বে। আর পড়বে কোন বই থেকে? দালাল থেকে শর্ট মুখস্থ, আর পুরো কনসাইজ থেকে, দুটোরই ছবি পাঠাচ্ছি।